আমি কোনোদিন কল্পনাও করিনি যে একটা সাধারণ চাকরি আমার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দিবে। সেই পুরনো জিনিসের দোকানে পা রাখার আগে পর্যন্ত আমি জানতাম না বাতাসও কখনো কখনো কলঙ্কিত হতে পারে। সেখানে বিক্রি হওয়া প্রতিটি বস্তুর পেছনে লুকিয়ে আছে এক একটা মানুষের ধ্বংস হয়ে যাওয়া জীবনের গল্প। আজ আমি আপনাদের বলবো সেই অন্ধকার জগতের কথা, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। পুরনো জিনিসের দোকানে কাজ করার আগে আমি কখনো কর্মক্ষেত্রে যেতে ভয় পাইনি, কিন্তু এই দোকানটা আলাদা। এখানকার আবহাওয়া যেন কোনো এক অস্বাস্থ্যকর ভারে নুয়ে থাকে। বাতাসের মধ্যে কেমন একটা ভিজে ভাব, যেন প্রতিটি ধূলিকণা কোনো না কোনো বিষণ্ণতায় মাখানো। যত সময় গড়াচ্ছে আমি বুঝতে পারছি এখানে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয়। যত গভীরে চিন্তা করছি ততই সবকিছু অদ্ভুত থেকে অদ্ভুততর হয়ে উঠছে। গরমের ছুটিতে কিছুটা বাড়তি উপার্জনের জন্য আমি একটা খণ্ডকালীন কাজ খুঁজছিলাম। অনেক খোঁজাখুঁজির পর এই অ্যান্টিক শপ বা প্রাচীন জিনিসের দোকানটির খোঁজ পাই। ইন্টারভিউ বা সাক্ষাৎকার বলতে কিছুই ছিল না। আমার জীবন বৃত্তান্ত বা রেজ্যুমে দেখার পর মালিক খুব অল্প সময়ের মধ্যেই আমাকে নিয়োগ দিতে রাজি হয়ে গেলেন। সেই মানুষটা কথা বলতেন খুব কম। আমার কাছ থেকে তার প্রত্যাশা কি সে বিষয়েও তিনি বিশেষ কিছু বলেননি। শুধু একটা কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, কোনো গ্রাহক বা কাস্টমারকে কোনো প্রশ্ন করা যাবে না। আমার কাজ শুধু টাকাটা বুঝে নেওয়া আর দোকানটা সুরক্ষিত আছে কিনা সেদিকে নজর রাখা। সবচেয়ে বড় সমস্যাটা অন্য জায়গায়। আমাদের দোকানে সাধারণ কোনো প্রাচীন জিনিস বিক্রি হয় না, দুই একটা ভাঙাচোরা গয়না ছাড়া। সেখানে এমন কিছুই নেই যা আপনি সচরাচর কোনো প্রাচীন সংগ্রহের দোকানে দেখতে পাবেন। এর পরিবর্তে সেখানে বিক্রি হয় সাধারণ টিস্যু, পেপারে আঁকা কোনো ছবি, কারো ব্যক্তিগত ডায়েরি, অথবা ব্যবহৃত ডাস্টবিনের জঞ্জাল মনে হওয়া কিছু কাগজ। অদ্ভুত ব্যাপার হলো, মানুষ এসব জিনিসের জন্যই বিশাল অঙ্কের টাকা দিতে রাজি থাকে। শুরুতে আমি বেশ অবাক হয়েছিলাম যে ডায়েরির কোনো বাহ্যিক মূল্য থাকার কথা নয়, সেগুলো হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছিল। একটা পুরনো ভাঙা গিটার যার গায়ে শুধু একটা নাম ঘষামাজা করে লেখা ছিল, সেটা এত চড়া দামে বিক্রি হলো যে তা আমার এক সপ্তাহের আয়ের চেয়েও বেশি। প্রথম দিকে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম এই ভেবে যে হয়তো আমি প্রাচীন জিনিসের বিষয়ে কিছুই জানি না, হয়তো এগুলোর পেছনে কোনো বিশেষ ইতিহাস বা বিরল কোনো তৈরির পদ্ধতি আছে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার দিকে আমার নিজের উপর সন্দেহ জাগতে শুরু করল। সেদিন ছিল প্রথম রবিবার। একজন লম্বা এবং অদ্ভুত দর্শন মানুষ দোকানে প্রবেশ করল। তার ওপরের ঠোঁটে একটা পাতলা গোঁফ ছিল। তার চালচলন ছিল একদম নিষ্পৃহ, যেন পাথরের তৈরি কোনো মূর্তি হেঁটে আসছে। সে কাউন্টারের কাছে এসে দাঁড়ালো। সে একবারও আমার চোখের দিকে তাকালো না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল টেবিলের কাঠের ওপর। সে খুব নিচু স্বরে বলল, আমার বিশ্বাস আপনি আমার জন্য কিছু একটা সরিয়ে রেখেছেন। আমি মাথা নেড়ে সায় দিলাম। ড্রয়ার থেকে একটা ছোট ডায়েরি বের করে আনলাম। ডায়েরিটা একটা সাধারণ সুতো দিয়ে মাঝখান থেকে বাঁধা ছিল। তার উপরে আলতো করে লেখা ছিল কেটি। লোকটা কাউন্টারের ওপর নিঃশব্দে ৩০০ পাউন্ড রাখল। ডায়েরির মলাটের ওপর আলতো করে বুড়ো আঙুল বুলিয়ে সে একবার মাথা নাড়ল। আমি দেখলাম তার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসির রেখা ফুটে উঠল। সে ডায়েরিটা পরম মমতায় নিজের বুকের সাথে চেপে ধরল। সেই মুহূর্তটা ছিল অত্যন্ত বিচিত্র। সে কোনো মূল্যবান জিনিসের মতো সেটাকে আগলে রাখছিল না, বরং সে এমনভাবে সেটা ধরেছিল যেন সে চাচ্ছিল ওই বস্তুটা তার চামড়া স্পর্শ করুক, যেন সে ওই জীবনের সম্পূর্ণ মালিকানা পেতে চায়। যাওয়ার সময় সে আবার আমার চোখের দিকে তাকানো এড়িয়ে গেল এবং বলল, যখন বাকি অংশগুলো আসবে আমি আবার আসব। সোমবার ছিল ডেলিভারি বা নতুন মালামাল আসার দিন। আমি ঠিক করলাম ওই লোকটা বাকি অংশ বলতে কি বুঝিয়েছিল তা আমাকে খুঁজে বের করতে হবে।
তার ডায়েরিটা ধরার ভঙ্গি আমার মাথায় গেঁথে গিয়েছিল। সেটা কোনো সংগ্রহের প্রতি সম্মান ছিল না, সেটা ছিল এক ধরনের অধিকারবোধ। সোমবার সকালে আমার বস দোকানের নতুন মালামাল আনলোড করতে বা নামাতে সাহায্য করলেন। তারপর তিনি আমাকে একা রেখে চলে গেলেন। টেবিলের নিচে একটা ছোট বাক্স রাখা ছিল, যার গায়ে লেখা ছিল কেটি। বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা তা ভালো করে দেখে নিয়ে আমি সাবধানে বাক্সের কার্ডবোর্ডগুলো খুললাম। ভেতরে ছিল আরেকটা ডায়েরি, যেটা আগেরটার চেয়ে কিছুটা ছোট, আর ছিল কয়েকটা A4 সাইজের হাতে আঁকা ছবি। আমি খুব সাবধানে ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করলাম। ডায়েরিটা শুরু হয়েছিল কেটির কোনো এক সম্পর্কের মাঝামাঝি সময় থেকে। সে তার সঙ্গীর প্রতি পুরোপুরি আচ্ছন্ন ছিল। প্রতিটি শব্দে যেন তার ভালোবাসা চুইয়ে পড়ছিল। আপনি যদি লেখাগুলো পড়তেন, আপনি অনুভব করতে পারতেন সে লেখার সময় হাসছিল। কিন্তু যত পাতা উল্টাতে থাকলাম, পরিস্থিতি ততই অদ্ভুত হতে শুরু করল। তার সাধারণ জীবনটা যেন হঠাৎ করে অনেক বেশি নাটকীয় হয়ে উঠল। তার অনেক আগের হারিয়ে যাওয়া একজন প্রেমিক হঠাৎ করে তাদের পাশের ফ্ল্যাটে চলে এলো। তার বর্তমান বয়ফ্রেন্ড বা প্রেমিক একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে ফিরল, আবার যখন তার প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আর তারা শুধুমাত্র একটা মোমবাতির আলোয় আলোকিত হয়ে রইল। ঘটনাগুলোর তালিকা বেড়েই চলছিল। মনে হচ্ছিল কেটি কোনো সিনেমার ভেতরে বাস করছে। তার জীবন এতটাই রোমাঞ্চকর হয়ে উঠেছিল যে কেউ দেখলে ঈর্ষা করবে। কিন্তু হঠাৎ করে ডায়েরির সুর পাল্টে গেল। সে উল্লেখ করতে শুরু করল যে এই কাকতালীয় ব্যাপারগুলো এখন আর স্বাভাবিক লাগছে না। সব কিছুই যেন অনেক বেশি পরিকল্পিত। যখনই সে তার হবু স্বামীর সাথে দেখা করতে যেত, তখনই বাস লেট বা দেরি করে আসত। ছোট ছোট সব বিষয় তাকে ভাবিয়ে তুলল। হঠাৎ করেই ডায়েরিটা সেখানে শেষ হয়ে গেল। আমি ভাবলাম বাক্সের ভেতরে হয়তো পরের অংশটা আছে, কিন্তু আমার ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করতে শুরু করল। যে মেয়েটিকে এতক্ষণ খুব যুক্তিবাদী আর সুস্থ মনে হচ্ছিল, সে হুট করেই লিখতে শুরু করেছে যে রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো নাকি তাকে অনুসরণ করছে। তার আঁকা ছবিগুলো ছিল আরও বেশি ভয়ঙ্কর। শুরুর দিকের ছবিগুলোতে ছিল সুন্দর ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য। কোথাও হয়তো তার প্রিয়জন সূর্যাস্তের সময় বসে আছে। ছবিগুলো যে খুব অসাধারণ ছিল তা নয়, কিন্তু বোঝা যাচ্ছিল সে অনেক সময় আর শ্রম দিয়ে এগুলো এঁকেছে। আমি ধরে নিলাম ছবিগুলো সময়ের ক্রমানুসারে সাজানো ছিল। কিন্তু যত শেষের দিকের ছবিগুলোতে গেলাম, সেগুলো অন্ধকার হতে শুরু করল। প্রকৃতির ছবিগুলো আঁকা হয়েছে কাপা কাপা হাতে। ঘাসের মাঝখানে কালো ছায়ার মতো কিছু অবয়ব ঘুরে বেড়াচ্ছে। লন্ডনের একটা রাস্তার ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষ তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সিসিটিভি ক্যামেরাগুলো থেকে লাল আলোর বিন্দু সরাসরি দর্শকের দিকে তাক করা। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল একটা চিহ্ন তার শেষের দিকের ছবিগুলোতে সে নিজের নাম সই না করে ইন্টারলকিং সার্কেল বা একে অপরের সাথে জড়িয়ে থাকা দুটো বৃত্ত আঁকত। আমি ভ্রু কুঁচকে সবকিছু আবার বাক্সের ভেতরে রেখে দিলাম এবং ঘড়ির দিকে তাকালাম। আমি কয়েক ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি একজনের জীবনের ধ্বংসাবশেষ নিয়ে। হঠাৎ করেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। এটা কোনো সাধারণ শারীরিক অস্বস্তি ছিল না। আমার মনে হলো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার থাকা উচিত নয়। আমার সত্তা যেন বারবার চিৎকার করে বলতে চাইছিল যে এখান থেকে পালিয়ে যাও। বুধবার সেই গোঁফওয়ালা লোকটা আবার এলো এবং জানতে চাইল আরও কিনে নিল এবং শাওর কিছু আসবে কিনা। আমার কৌতূহলও তার থেকে কম ছিল না। প্রায় 2000 পাউন্ড পকেটে পুরে আমি তাকে মিথ্যা বললাম। আমি বললাম যে মঙ্গলবার আবার ডেলিভারি আসবে। আসলে আমি জানতে চেয়েছিলাম কেটির জীবনের শেষটা ঠিক কি হয়েছিল। আমি লক্ষ্য করলাম যে আমাদের দোকানের গ্রাহকরা কি কিনছে।
এবং সেই জিনিসগুলোর সাথে কেমন আচরণ করছে। তারা প্রত্যেকেই সেই পুরনো জিনিসগুলোকে কোনো ছোট বাচ্চার মতো আগলে রাখত। তাদের দামি পোশাকের তোয়াক্কা না করে তারা সেই ধুলোবালি মাখা জিনিসগুলো বুকের সাথে জাপটে ধরত। আমার বস কখনোই আমাকে কোনো ব্যাখ্যা দেননি। তিনি শুধু কাজ শেষে মাথা নিচু করে কয়েকটা কথা বলতেন আর আমাকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিতেন। কেটি সম্পর্কে জানার আগ্রহ আমার মাথায় চেপে বসেছিল। পরের রবিবার আমি ইন্টারনেটে তাকে খুঁজতে শুরু করলাম। ডায়েরি পড়ে আমি তার পদবি আর জীবনের কিছু তথ্য জেনে গিয়েছিলাম। জানি এটা অন্যের ব্যক্তিগত জীবনে অন্ধকার প্রবেশ, কিন্তু যেহেতু তার জিনিসগুলো এখন নিলামে বিক্রি হচ্ছে, তাই আমার অপরাধবোধ কিছুটা কম ছিল। যখন প্রথম অনলাইন রিপোর্টটা আমার চোখের সামনে এলো, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার হাত কাঁপতে শুরু করল। খবরে লেখা ছিল তার স্বামী নাকি মাতাল অবস্থায় ট্রেনের নিচে পড়ে মারা গেছেন, আর তার কিছুদিন পরেই কেটি আত্মহত্যা করেছে। আমার বুকের ভেতরটা হঠাৎ করে খালি হয়ে গেল। আমি তাকে চিনতাম না, কিন্তু তার ডায়েরি পড়ার পর মনে হচ্ছিল আমি তার জীবনের একটা বড় অংশের সাক্ষী। কিন্তু ডায়েরিতে তার লেখা আর ব্যক্তিত্ব যে পরিচয় দিয়েছিল, তাতে কোনোভাবেই মনে হয়নি সে আত্মহত্যা করার মতো মেয়ে। সোমবার যখন নতুন ডেলিভারি এলো, আমি ভয়ে আর উত্তেজনায় কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল এটাই কেটির সংগ্রহের শেষ অংশ। তার শেষ ডায়েরিটা ছিল ছন্নছাড়া আর আতঙ্কিত। সে সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। সে বারবার ডায়েরিতে তারা শব্দটা ব্যবহার করছিল। তার লেখা অনুযায়ী তার স্বামীও তার মানসিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। তার ছবিগুলো এখন সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত, এলোমেলো কালো রেখা আর সারা পাতা জুড়ে অজস্র চোখের ছবি। আপনি স্পষ্ট বুঝতে পারবেন ঠিক কোনো জায়গাটায় তার স্বামী মারা গেছেন। একটা ছবিতে লাল আর সাদা রঙের ট্রেনের কামরা দেখা যাচ্ছে, যা চারদিক থেকে অজস্র চোখ দিয়ে ঘেরা। তার চারপাশে ছোট ছোট করে লেখা ছিল, সে মাতাল ছিল না, তারা দেখছে, তারা দেখছে, তারা দেখছে। আর নিচে সেই দুটো জড়িয়ে থাকা বৃত্তের চিহ্ন। ডায়েরির শেষ পাতাগুলো কোনো অর্থই বহন করছিল না। এক বুক বিষণ্ণতা নিয়ে আমি সবকিছু আবার গুছিয়ে রাখলাম। শেষ বাক্সটা বিক্রি হয়ে যাওয়ার পর সেই গোঁফওয়ালা লোকটা আর আসেনি। কিন্তু এই পুরো ঘটনাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না একজন মানুষ কেন একজন আত্মহত্যা করা মানুষের ব্যক্তিগত জিনিসপত্র কিনতে এত আগ্রহী হবে। আমি ভেবেছিলাম হয়তো সে পরিবারের কেউ। মনে মনে প্রার্থনা করছিলাম এটা যেন কোনো অসুস্থ বিকৃত রুচির পরিচয় না হয়। কিন্তু শেষ দিন যখন সে টাকা দিচ্ছিল, তার জ্যাকেটের হাতা কিছুটা উপরে উঠে গেল। তার কবজির ভেতরের দিকে আমি একটা ছোট ট্যাটু দেখতে পেলাম। খুব সাধারণ সেই ট্যাটুটা সহজে চোখে পড়ার মতো নয়। সেখানে আঁকা ছিল একে অপরের সাথে জড়িয়ে থাকা সেই দুটো কালো বৃত্ত। তারপর থেকে আমি কেটি সম্পর্কে আর কিছু শুনিনি, কিন্তু আমি জানি এখানে খুব রহস্যময় আর ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। আমি এখন প্রতিটি গ্রাহককে খুব সাবধানে লক্ষ্য করি, তারা কি কিনছে আর তাদের সাথে কোনো নাম জড়িত আছে কিনা তা আমি খাতায় লিখে রাখি। আগামীকাল আবার ডেলিভারি আসার কথা। আমি জানি আমি কি খুঁজছি। গত রবিবার দোকান থেকে বের হওয়ার সময় আমি কাচের জানলার নিচের কোণে একটা ছোট কালো স্টিকার দেখতে পেয়েছি। সেখানে সেই দুটো কালো বৃত্তের নিচে একটা কথা লেখা ছিল, কল্পনা হলো গরিব মানুষের বাস্তবতা। ডার্কনেস এবং সাইলেন্স যেন আমাকে ঘিরে ধরছিল। আমি বুঝতে পারলাম খেলাটা কেবল শুরু হয়েছে। মঙ্গলবার সকালটা শুরু হলো এক অদ্ভুত নিস্তব্ধতা দিয়ে। আমি যখন দোকানের ভারী কাঠের দরজাটা খুললাম, তখন আমার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় ঢিপঢিপ করছিল। কাল রাতের সেই স্টিকারের লেখাটা আমার মাথায় বারবার ঘুরছিল। কল্পনা হলো গরিব মানুষের বাস্তবতা। কথাটার মানে কি হতে পারে? এই দোকানটা কি শুধু পুরনো জিনিস বিক্রি করে, নাকি মানুষের জীবন নিয়ে কোনো এক ভয়ঙ্কর খেলা খেলে?
দোকানের ভেতরটা আজও সেই ভ্যাপসা গন্ধে মম করছিল। আমি কাউন্টারের পেছনে গিয়ে বসলাম। ঠিক 10টার সময় আমার বসের গাড়িটা দোকানের সামনে এসে থামল। তিনি গাড়ি থেকে নামলেন। তার পরনে ছিল কুচকুচে কালো একটা কোট। তার হাঁটার শব্দে এক ধরনের যান্ত্রিকতা ছিল। তিনি দোকানের ভেতরে ঢুকলেন, কিন্তু একবারও আমার দিকে তাকালেন না। শুধু হাতের ইশারায় আমাকে কাছে ডাকলেন। আমি ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি তার পকেট থেকে একটা পুরনো লেদার বা চামড়ার ডায়েরি বের করলেন। ডায়েরিটা দেখতে হুবহু কেটির ডায়েরির মতোই, কিন্তু এর রং ছিল কালচে লাল। তিনি খুব নিচু স্বরে বললেন, আজকের ডেলিভারি বা মালামাল একটু আগেই চলে আসবে। তুমি সবকিছু সাবধানে বুঝে নিও। আর মনে রেখো, কৌতূহল কখনো ভালো ফল আনে না। তার কথাগুলো যেন বরফের মতো শীতল ছিল। তিনি কথা শেষ করে তার কেবিনের ভেতরে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি কি বুঝতে পেরেছেন যে আমি কেটির ডায়েরি পড়েছি? নাকি এটা ছিল আমার জন্য এক গোপন সতর্কতা? ঠিক 11টার সময় দোকানের সামনে একটা বড় ট্রাক এসে থামল। ট্রাক থেকে দুজন লোক বিশাল একটা কাঠের বাক্স নামিয়ে দিয়ে গেল। বাক্সের গায়ে বড় বড় অক্ষরে লেখা ছিল স্যামুয়েল। নামটা দেখেই আমার কেন জানি মনে হলো এই মানুষটাও কেটির মতোই কোনো এক করুণ পরিণতির শিকার হয়েছে। আমি চারপাশটা ভালো করে দেখে নিলাম। বস তার কেবিনের ভেতরে ব্যস্ত আছেন। আমি দ্রুত একটা হাতুড়ি দিয়ে বাক্সের ওপরের কাঠগুলো আলগা করলাম। বাক্সের ভেতরটা খোলার সাথে সাথেই এক ধরনের ওজন গ্যাসের মতো কটু গন্ধ আমার নাকে এলো। ভেতরে ছিল স্তরে স্তরে সাজানো কিছু নকশা বা ব্লুপ্রিন্ট। স্যামুয়েল হয়তো কোনো স্থপতি বা আর্কিটেক্ট ছিলেন। নকশাগুলোর ওপরে তারিখ লেখা ছিল 1995 সাল থেকে 2002 সাল পর্যন্ত। আমি একটা নকশা টেনে বের করলাম। সেটা ছিল একটা বিশাল অট্টালিকার নকশা, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই আমার চোখ কপালে উঠল। নকশাটার প্রতিটি কোণায়, প্রতিটি জানালায় অত্যন্ত সূক্ষ্মভাবে সেই দুটো জড়িয়ে থাকা বৃত্তের চিহ্ন আঁকা আছে। আমি আরও কয়েকটা নকশা দেখলাম, হাসপাতাল, স্কুল, এমনকি সাধারণ বাড়ির নকশাতেও সেই একই চিহ্ন। স্যামুয়েল যেন তার প্রতিটি কাজে এই চিহ্নটাকে গেঁথে দিতে চেয়েছিলেন। কিন্তু কেন? আমার হাত কাঁপতে শুরু করল। আমি বাক্সের আরও গভীরে হাত দিলাম। সেখানে পাওয়া গেল একগুচ্ছ হাতে লেখা চিঠি। চিঠিগুলো স্যামুয়েল তার স্ত্রীকে লিখেছিলেন, কিন্তু সেগুলো কোনোদিন পোস্ট করা বা পাঠানো হয়নি। আমি একটা চিঠি পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, মার্থা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু তারা আমাকে দিয়ে যা করাচ্ছে তা অশুভ। এই শহরটা এখন আর সাধারণ মানুষের নেই। প্রতিটি ইটের নিচে, প্রতিটি দেয়ালে আমি তাদের চিহ্ন এঁকে দিয়েছি। আমি আর পারছি না। ওরা আমার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। ওই দুটো বৃত্ত, ওরা আমাকে গ্রাস করে নিচ্ছে। চিঠিটা পড়তে পড়তে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। স্যামুয়েলের ভাষাতেও সে একই তারা শব্দের উল্লেখ ছিল, যা কেটির ডায়েরিতে আমি দেখেছিলাম। তারা কারা? কেন তারা এই মানুষগুলোকে দিয়ে তাদের চিহ্ন সর্বত্র ছড়িয়ে দিচ্ছে? হঠাৎ দোকানের ঘণ্টার আওয়াজ হলো। আমি দ্রুত সবকিছু বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। দোকানে একজন নতুন গ্রাহক প্রবেশ করল। এই নারীটিকে দেখতে অত্যন্ত অভিজাত মনে হচ্ছিল। তার পরনে ছিল দামি সিল্কের শাড়ি এবং চোখে সে ধীর পায়ে কাউন্টারের দিকে এগিয়ে এলো। তার চলন বলনে এক ধরনের কর্তৃত্ব ছিল। সে কাউন্টারের সামনে এসে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল, আমি স্যামুয়েলের শেষ কাজগুলো নিতে এসেছি। মালিকের সাথে আমার কথা হয়ে গেছে। আমি কিছুটা থতমত খেয়ে গেলাম। আমি বললাম, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? আপনি কি স্যামুয়েলের আত্মীয়? মহিলাটি আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমার ভেতরটা পড়ে ফেলছে। তার চশমার আড়ালে চোখ দুটো ছিল পাথরের মতো স্থির। সে কোনো উত্তর দিল না, শুধু তার বাম হাতটা কাউন্টারের উপর রাখল। আমি দেখলাম তার হাতের তর্জনীতে একটা সোনার আংটি, আর সেই আংটির ওপর
খোদাই করা আছে সেই অভিশপ্ত চিহ্ন, দুটো জড়িয়ে থাকা বৃত্ত। আমি যান্ত্রিকভাবে বাক্সটা তাকে দিয়ে দিলাম। সে কোনো কথা না বলে বাক্সটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে একবারও পেছনে ফিরে তাকালো না। আমার মনে হলো এই চিহ্নটা শুধু কোনো গোপন সংগঠনের প্রতীক নয়, এটা একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমার ঘরের অন্ধকার কোণ থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমি বারবার স্যামুয়েলের চিঠিটার কথা ভাবছিলাম। প্রতিটি ইটের নিচে তাদের চিহ্ন। আমি কি আমার এই ভাড়ার ঘরের দেয়ালগুলো পরীক্ষা করে দেখব? পাগল মনে হতে পারে, কিন্তু আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না। পরদিন বুধবার। আমি দোকানে যাওয়ার পথে লক্ষ্য করলাম রাস্তার মোড়ে মোড়ে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো যেন শুধু আমার দিকেই ঘুরে যাচ্ছে। এটা কি আমার মনের ভুল, নাকি কেটি সেই পাগলামি এখন আমাকেও গ্রাস করছে? দোকানে পৌঁছানোর পর আমি একটা নতুন সিদ্ধান্ত নিলাম। বসের কেবিনে এমন কিছু নিশ্চয়ই আছে যা এই রহস্যের সমাধান দিতে পারে। দুপুরবেলা বস যখন দুপুরের খাবারের জন্য বাইরে বের হলেন, আমি সেই সুযোগটা হাতছাড়া করলাম না। আমি পা টিপে টিপে তার কেবিনের সামনে গেলাম। দরজাটা অল্প খোলা ছিল। ভেতরের পরিবেশটা ছিল বাইরের দোকানের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। পুরো দেয়াল জুড়ে টাঙানো আছে হাজার হাজার মানুষের ছবি। প্রতিটি ছবির নিচে নাম আর একটা তারিখ লেখা আছে। আমি ছবিগুলোর ওপর চোখ বুলাতে থাকলাম। হঠাৎ এক জায়গায় গিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। সেখানে কেটির ছবি ছিল। তার ছবির নিচে লেখা ছিল, সংগ্রহ সম্পন্ন হয়েছে। তার ঠিক পাশেই ছিল স্যামুয়েলের ছবি, সেখানেও একই লেখা। কিন্তু আমার সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। একদম শেষ সারিতে, যেখানে নতুন ছবিগুলো লাগানো হচ্ছিল, সেখানে আমি আমার নিজের একটা ছবি দেখতে পেলাম। ছবির নিচে আমার নাম লেখা আছে, আর তারিখের জায়গায় লেখা আছে আগামী রবিবার। আমার মাথাটা ঘুরে উঠল। আমি কি তাহলে এই দোকানের সাধারণ কোনো কর্মচারী নই? আমি কি তাদের পরবর্তী সংগ্রহ? আমার জীবনটা কি কোনো এক ডায়েরি বা জঞ্জালের মতো চড়া দামে বিক্রি হতে চলেছে? আমি তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু তখনই দরজায় কার যেন ছায়া পড়ল। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম বস দরজায় দাঁড়িয়ে আছেন। তার মুখে সেই চিরচেনা অভিব্যক্তিহীন ভাব। তিনি খুব শান্ত স্বরে বললেন, তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তিনি আমার দিকে এগিয়ে এলেন এবং আমার কাঁধে একটা হাত রাখলেন। তার হাতের স্পর্শ ছিল আগুনের মতো গরম। তিনি বললেন, ভয় পেও না, আমরা সবাই কোনো না কোনো গল্পের চরিত্র। শুধু পার্থক্য হলো কারো গল্প আমরা লিখি আর কারো গল্প তারা লেখে। আমি টলতে টলতে দোকান থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন বিকেলের রোদে আকাশটা লাল হয়ে আছে, কিন্তু সেই রক্তিম আলোয় আমি শুধু অন্ধকার দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই শহরের প্রতিটি মানুষ, প্রতিটি রাস্তা, প্রতিটি ইমারত একটা বিশাল ষড়যন্ত্রের অংশ। আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে আছে ওই দুটো জড়িয়ে থাকা বৃত্ত। আমি এখন বুঝতে পারছি কেন গ্রাহকরা ওই জিনিসগুলো এত দাম দিয়ে কেনে। তারা শুধু পুরনো জিনিস কিনছে না, তারা এক একটা জীবনের ধ্বংসাবশেষ কিনছে, যাতে তারা নিজেদের জীবনকে সচল রাখতে পারে। এটা কোনো প্রাচীন জিনিসের দোকান নয়, এটা হলো জীবনের কসাইখানা। সেদিন রাতে আমি আমার ঘরে বসে একটা শব্দ শুনতে পেলাম। আমার জানলার বাইরে কেউ একজন স্ক্র্যাচিং বা আঁচড় কাটার শব্দ করছে। আমি সাহস করে জানলার পর্দাটা সরালাম। বাইরে কেউ নেই, কিন্তু জানলার কাঁচের ওপর কেউ একজন কাদা দিয়ে বড় করে সেই চিহ্নটা এঁকে দিয়ে গেছে। আর নিচে লেখা ছিল, তোমার সময় শুরু হলো। ডার্কনেস বা অন্ধকার যেন আমার ঘরের প্রতিটি কোণ থেকে বেরিয়ে আসছে। সাইলেন্স বা নিস্তব্ধতা এখন অসহ্য লাগছে। আমি জানি পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তারা দেখছে, তারা সব সময় দেখছে। সেই রাতের পর থেকে আমার সময় যেন থমকে গিয়েছিল।
ঘরের দেয়ালগুলো আমার দিকে এগিয়ে আসছিল, যেন আমাকে পিষে ফেলতে চায়। আমি জানতাম পালিয়ে যাওয়া সহজ হবে না, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। পরদিন বৃহস্পতিবার সকালে যখন আমি দোকানে পৌঁছালাম, তখন আকাশটা ছিল গন্ধূসর রঙের। কুয়াশা এতটাই বেশি ছিল যে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। আমি দোকানের সামনে আসতেই দেখলাম মালিক সেই পুরনো কাঠের বেঞ্চটাতে বসে আছেন। তিনি অপলক দৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়েছিলেন। আমি যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তিনি আমার নাম ধরে ডাকলেন। তার সেই গম্ভীর কণ্ঠস্বরটা আমার কানে তলোয়ারের মতো বিঁধল। তিনি বললেন, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন মানুষ ফিকশন বা কাল্পনিক গল্প এতটা পছন্দ করে? কারণ ফিকশন বা কল্পনা হলো এমন এক জগৎ যেখানে সবকিছুই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায়। রিয়েলিটি বা বাস্তব বড়ই নিষ্ঠুর, সেখানে আমাদের হাত পা বাঁধা। আমি থমকে দাঁড়ালাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমাকেও একটা ফিকশন বা গল্পে পরিণত করতে চান? আপনি কেন আমার ছবি আপনার কেবিনে রেখেছেন? তিনি একটা বিদ্রুপাত্মক হাসি হাসলেন। তার দাঁতগুলো ছিল অস্বাভাবিক রকমের সাদা এবং ধারালো। তিনি বললেন, আমি তো কেবল একজন কিউরেটর বা সংগ্রাহক। আমি কিছুই তৈরি করি না। যারা ভাগ্যের কারিগর তারা উপর থেকে সুতো নাড়ায়, আমি শুধু সেই সুতোর শেষ প্রান্তটা ধরে রাখি। আর তোমার ছবি, ওটা তো কোনো ছবি নয়, ওটা হলো তোমার শেষ পরিণতির একটা প্রচ্ছদ। আমি আর কথা না বাড়িয়ে দোকানের ভেতরে ঢুকে গেলাম। আমার শরীর রাগে আর ভয়ে কাঁপছিল। আমি ঠিক করলাম, আজ আমি এই দোকানের সবচেয়ে গোপন জায়গাটা খুঁজে বের করব। আমি জানতাম বেজমেন্ট বা মাটির নিচের ঘরে এমন কিছু আছে যা কেউ কোনোদিন দেখেনি। দোকানের পেছনের দিকে একটা পুরনো লোহার দরজা ছিল, যা সব সময় তালাবন্ধ থাকত। আমি ড্রয়ার থেকে চাবির গুচ্ছটা চুরি করলাম। বস তখনও বাইরে বসেছিলেন। আমি দ্রুত পায়ে লোহার দরজার কাছে গেলাম এবং চাবিটা ঘোরালাম। একটা ভারী ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। সেখান থেকে যে গন্ধটা আসছিল তা হলো পচে যাওয়া কাগজ আর শুকনো রক্তের গন্ধ। আমি একটা টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করলাম। নিচের ঘরটা ছিল বিশাল। সেখানে সাত দিয়ে রাখা ছিল শত শত আলমারি। আমি একটা আলমারি খুললাম। সেখানে রাখা ছিল অজস্র ছোট ছোট কাচের বয়াম। প্রতিটি বয়ামের ভেতরে রাখা আছে মানুষের ব্যবহৃত জিনিস, কারো চুলের ক্লিপ, কারো ভাঙা চশমা, কারো হাতের আংটি, আর প্রতিটি বয়ামের ওপরে সে অশুভ চিহ্ন দুটো জড়িয়ে থাকা বৃত্ত। আমি বুঝতে পারলাম, এরা শুধু মানুষের ডায়েরি বা ছবি বিক্রি করে না, এরা মানুষের মেমোরি বা স্মৃতিগুলোকে বোতলবন্দি করে রাখে। প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে এক একটি দীর্ঘশ্বাস। আমি যখন আলমারিগুলোর আরও গভীরে যাচ্ছিলাম, তখন আমার টর্চের আলো একটা বড় ডেস্কের ওপর পড়ল। সেখানে একটা বিশাল লেজার বই বা খাতা খোলা ছিল। আমি খাতাটার পাতা উল্টাতে থাকলাম। সেখানে লেখা ছিল এই দোকানের আসল ব্যবসার কথা। এরা মানুষের জীবনের চরমতম মুহূর্তগুলো, দুঃখ, আতঙ্ক এবং মৃত্যু, এসব কিছুকে পণ্য হিসেবে বিক্রি করে। গ্রাহকরা এই জিনিসগুলো কেনে কারণ তারা অন্য কারো ধ্বংস দেখে নিজেদের ভাগ্যকে উজ্জ্বল করতে চায়। এটা হলো এক ধরনের আধ্যাত্মিক ভ্যাম্পায়ারিজম। হঠাৎ আমি খাতার একটা পাতায় আমার নাম দেখতে পেলাম। সেখানে আমার জীবনের গত কয়েক সপ্তাহের প্রতিটি ছোটখাটো ঘটনার বিবরণ লেখা আছে। আমি কখন ডায়েরি পড়েছি, কখন কেটির কথা অনলাইনে সার্চ করেছি, এমনকি আমি গতরাতে কি স্বপ্ন দেখেছি, সবই সেখানে নিখুঁতভাবে লেখা ছিল। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। এরা কি তবে আমার প্রতিটি চিন্তা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে? ঠিক তখনই মাটির নিচের ঘরে একটা শব্দ হলো। কেউ একজন সিঁড়ি দিয়ে নেমে আসছে। আমি দ্রুত টর্চটা নিভিয়ে একটা আলমারির আড়ালে লুকিয়ে পড়লাম। আমি শুনতে পাচ্ছিলাম সেই ভারী জুতোর শব্দ। সেই গোঁফওয়ালা মানুষটা আবার ফিরে এসেছে, কিন্তু এবার তার সাথে আছে সেই চশমা পরা অভিজাত নারীটি। তারা একে অপরের সাথে খুব নিচু স্বরে কথা বলছিল। সেই নারীটি বলল, রবিবারের জন্য সবকিছু কি রেডি?
বা তৈরি আছে, আমাদের ক্লায়েন্ট বা খদ্দের কিন্তু অনেক বেশি টাকা দিতে রাজি হয়েছে। সে চায় এই ছেলেটার মৃত্যুর প্রতিটি মুহূর্ত যেন ডায়েরিতে রক্ত দিয়ে লেখা হয়। গোফওয়ালা লোকটা খিকখিক করে হাসল। সে বলল, চিন্তা করো না, এই ছেলেটার কৌতূহলই তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সে মনে করছে সে তদন্ত করছে, কিন্তু আসলে সে আমাদের গল্পের স্ক্রিপ্ট বা চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করছে। রবিবার যখন শেষ ডেলিভারি আসবে, তখন তার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। আমার কলিজা যেন ফেটে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম কেটি আর স্যামুয়েলও ঠিক এভাবেই এই ফাঁদে পা দিয়েছিল। তারা ভেবেছিল তারা কিছু একটা উন্মোচন করছে, কিন্তু আসলে তারা ছিল এক পরিকল্পিত বলির পাঁঠা। আমি সেখান থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিলাম, কিন্তু আমি জানতাম এখন ধরা পড়লে আমার মৃত্যু ওখানেই হবে। তারা যখন আলমারিগুলোর অন্যদিকে চলে গেল, আমি নিঃশব্দে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। দোকানের ভেতরে তখনও বস ছিলেন না। আমি পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করলাম। আমার গন্তব্য ছিল কেটির বাড়ি। আমি জানি কেটি মারা গেছে, কিন্তু তার ঘরে হয়তো এমন কিছু আছে যা এই চক্র ভাঙ্গার কোনো পথ দেখাতে পারে। কেটির ফ্ল্যাটটা ছিল শহরের এক পুরনো গলির ভেতরে। পুলিশ অনেক আগেই বাড়িটা সিল করে দিয়েছিল, কিন্তু আমি পেছন দিয়ে জানলা ভেঙে ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটের ভেতরটা ধুলোয় ধূসর হয়েছিল, বাতাসে একটা নিঝুম নিস্তব্ধতা। আমি কেটির আঁকার ঘরে গেলাম। সেখানে এখনো তার রং তুলিগুলো পড়ে আছে। আমি মেঝের ওপর পড়ে থাকা একটা পুরনো স্কেচবুক বা খাতা খুঁজে পেলাম। আমি পাতাগুলো উল্টাতে শুরু করলাম। একদম শেষ পাতায় কেটি নিজের রক্ত দিয়ে একটা কথা লিখে গিয়েছিল। সে লিখেছিল, বৃত্ত দুটোকে আলাদা করো না, ওগুলোকে ভেঙে ফেলো। মাঝখানের অংশটাই হলো তাদের শক্তি। আমি কেটির স্কেচবুকের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ওই দুটো জড়িয়ে থাকা বৃত্ত আসলে একটা লুপ বা চক্র। তারা মানুষের জীবনকে একটা চক্রের ভেতরে আটকে ফেলে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। কিন্তু কেটি একটা সংকেত রেখে গেছে। সে বৃত্ত দুটোর সংযোগস্থলে একটা ছোট ক্রস চিহ্ন এঁকেছিল। হঠাৎ আমি পেছনে একটা ছায়া দেখতে পেলাম। আমি ঘুরে তাকাতেই দেখলাম কেটির ফ্ল্যাটের দরজায় সেই স্টিকারটা লাগানো, দুটো জড়িয়ে থাকা বৃত্ত, আর জানলার কাছে কেউ একজন হাত দিয়ে থাপ্পড় মারল। আমি চমকে গিয়ে জানলার দিকে তাকালাম। সেখানে কেউ নেই, কিন্তু কাঁচের উপর একটা কুয়াশার স্তর জমেছে, আর সেখানে বড় বড় করে লেখা আছে, কাল। আজ শনিবার, তার মানে কালই সেই রবিবার। কালই আমার জীবনের সেই শেষ অধ্যায়। আমার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। আমি কি পারবো এই সাজানো নাটকটা নষ্ট করে দিতে, নাকি আমিও কেটির মতো কোনো এক গ্রাহকের সিন্ধুকে বন্দী হয়ে থাকব? আমি যখন ফ্ল্যাট থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার আলোগুলো একসাথে নিভে গেল। পুরো গলিটা এখন ঘন অন্ধকারে ডুবে আছে। ডার্কনেস বা অন্ধকার যেন জীবন্ত হয়ে আমার চারপাশ ঘিরে ধরছে। আমি শুনতে পাচ্ছিলাম অজস্র ফিসফিসানি শব্দ। তারা সবাই আমার চারপাশেই আছে। তারা আমার ভয়টাকে উপভোগ করছে। আমি আমার পকেটে থাকা কেটির সেই ছোট ক্রস চিহ্ন আঁকা কাগজটা শক্ত করে ধরলাম। কাল সকালে আমাকে আবার সেই দোকানে ফিরে যেতে হবে। আমি পালাবো না। আমি এই নরকের ভেতরেই এই গল্পের শেষ লিখব। যদি আমাকে মরতে হয়, তবে আমি একাই মরব না। আমি এই অভিশপ্ত সাম্রাজ্যটাকেও সাথে নিয়ে মরব। রাতের নিস্তব্ধতায় আমার নিজের নিঃশ্বাসের শব্দই এখন আমার কাছে সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছে। প্রতিটি সেকেন্ড যেন একটা কাঁটার মতো বিচ্ছে। আমার মনে হচ্ছে বাতাসটা ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। সাইলেন্স বা নিস্তব্ধতা এখন একটা চিৎকারের মতো আমার কানে বাজছে। আমি জানি তারা আমার জন্য অপেক্ষা করছে। কালকের সূর্যোদয় হবে আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের সাক্ষী। রবিবার সকাল। আকাশটা আজ ভোরের আলো দেখেনি, বরং একটা কালচে বেগুনি রঙের মেঘ পুরো শহরটাকে চাদরের মতো ঢেকে রেখেছে। আমি যখন দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম, আমার মনে হলো বাতাসের প্রতিটি কণা আজ ভারী হয়ে আছে।
আমার পকেটে রাখা কেটির সেই নকশা করা কাগজটা আগুনের মতো গরম মনে হচ্ছিল। আমি জানতাম আজই শেষ দিন। হয় আমি এই বৃত্ত থেকে বেরিয়ে আসব, না হয় আমি চিরতরে এই দোকানের ধুলোবালি মাখা তাকে একটা বোতলবন্দি স্মৃতি হয়ে থেকে যাব। আমি দোকানের দরজার হাতলটা ধরতেই একটা তীব্র বৈদ্যুতিক শক বা ঝটকা আমার সারা শরীরে খেলে গেল। দরজাটা আজ নিজে থেকেই খুলে গেল, যেন কোনো এক অদৃশ্য দানব তার মুখ হাঁ করে আমাকে গিলে নেওয়ার জন্য অপেক্ষা করছে। ভেতরে পা রাখতেই সেই পরিচিত ভ্যাপসা গন্ধটা আমার নাকে এলো, কিন্তু আজ তার সাথে মিশে আছে পোড়া মাংসের একটা উৎকট গন্ধ। কাউন্টারের পেছনে মালিক বসেছিলেন না, তার বদলে সেখানে রাখা ছিল একটা বড় কাঠের বাক্স। বাক্সের ওপর লাল রং দিয়ে বড় বড় অক্ষরে লেখা আমার নিজের নাম। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দগুলো দোকানের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আমি বাক্সের ঢাকনাটা খুললাম। ভেতরে কোনো পুরনো জিনিস ছিল না। সেখানে ছিল একটা ডায়েরি, যার মলাটটা আমার নিজের গায়ের চামড়ার মতো মসৃণ, আর ছিল একটা কলম, যার ভেতরে কালির বদলে টকটকে লাল রক্ত টলটল করছিল। আমি ডায়েরির প্রথম পাতাটা উল্টালাম। সেখানে লেখা ছিল আজকের তারিখ এবং এই মুহূর্তের কথা। সেখানে লেখা ছিল। সে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল এবং নিজের মৃত্যু পরোয়ানা পড়তে শুরু করল। আমার কলিজাটা যেন গলার কাছে চলে এলো। এরা কি তবে আমার বর্তমানকেও লিখে দিচ্ছে? আমি কি তবে নিজের কোনো সিদ্ধান্ত নিচ্ছি না? হঠাৎ দোকানের চারপাশের আলোগুলো একসাথে জ্বলে উঠল। সেই গোফওয়ালা মানুষটা আর সেই চশমা পরা নারীটি অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের চোখে মুখে এক ধরনের পৈশাচিক আনন্দ খেলা করছিল। মালিক এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। তার হাতের স্পর্শে আমার মনে হল 1000টা সূচ একসাথে আমার শরীরে বিঁধে গেল। তিনি ফিসফিস করে বললেন, সময় হয়ে গেছে। আজকের ডেলিভারি বা মালামাল হলো তুমি। তোমার প্রতিটি ভয়, তোমার প্রতিটি দীর্ঘশ্বাস এখন আমাদের সম্পদ। গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে আছে তোমার এই চরম মুহূর্তগুলো কেনার জন্য। তারা দেখতে চায় একটা মানুষ কিভাবে ধীরে ধীরে তার অস্তিত্ব হারায়। আমি চিৎকার করে বলতে চাইলাম যে আমি এটা হতে দেব না, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার শরীর যেন পাথরের মতো জমে গিয়েছিল। সেই নারীটি তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ছোট কাঁচের বয়াম বের করল। সেটার ওপর সেই ইন্টারলকিং সার্কেল বা দুটো জড়িয়ে থাকা বৃত্তের চিহ্ন জ্বলজ্বল করছিল। সে হাসি মুখে বলল, তোমার স্মৃতিগুলো এই বয়ামে খুব সুন্দর দেখাবে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল কেটির সেই শেষ কথাগুলো, বৃত্ত দুটোকে আলাদা করো না, ওগুলোকে ভেঙে ফেলো। মাঝখানের অংশটাই হলো তাদের শক্তি। আমি আমার সমস্ত শক্তি সঞ্চয় করে পকেট থেকে কেটির সেই কাগজটা বের করলাম। সেখানে আঁকা ছিল সেই দুটো বৃত্ত এবং তাদের মাঝখানের সেই ক্রস বা কাটাকুটি চিহ্ন। আমি দেখলাম আমার ডায়েরির পাতায় সেই একই চিহ্ন আঁকা আছে। আমি বুঝতে পারলাম এই দোকানটা আসলে একটা জ্যান্ত ফিকশন বা গল্প, আর এই ডায়েরিটাই হলো তার প্রাণকেন্দ্র। মালিক যখন আমার স্মৃতিগুলো কেড়ে নেওয়ার জন্য বয়ামটা আমার কপালে ছোঁয়ালেন, ঠিক সেই মুহূর্তে আমি ড্রয়ার থেকে সেই পুরনো হাতুড়িটা বের করলাম। আমি লক্ষ্য করলাম ডায়েরির ঠিক মাঝখানে, যেখানে সেই দুটো বৃত্ত একে অপরের সাথে মিশেছে। আমি আমার জীবনের সবটুকু ঘৃণা আর শক্তি দিয়ে সেই ডায়েরির ওপর হাতুড়ি দিয়ে আঘাত করলাম। সাথে সাথে পুরো দোকানটা কেঁপে উঠল। এক ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল, যা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। সেই গোঁফওয়ালা লোকটা আর নারীটি ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। মালিকের শরীরটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। তার চামড়াগুলো পুরনো কাগজের মতো খসে খসে মেঝের ওপর পড়ছিল। ডার্কনেস বা অন্ধকার যেন পাগলের মতো চারদিক থেকে ধেয়ে আসছিল। আমি দেখলাম দোকানের সেই শত শত বয়ামগুলো একে একে ফেটে যাচ্ছে। সেখান থেকে বের হয়ে আসছে হাজার হাজার মানুষের কান্না আর আর্তনাদ।
কেটি, স্যামুয়েল এবং আরও অনেক মানুষের ছায়া আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারা সবাই আজ মুক্ত। আমি ডায়েরির ওপর বারবার আঘাত করতে থাকলাম। প্রতিটি আঘাতে সেই দুটো বৃত্তের চিহ্ন একটু একটু করে ভেঙে যাচ্ছিল। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি হলো এবং আমি ছিটকে দোকানের বাইরে পড়ে গেলাম। আমার চোখের সামনে সেই পুরনো অভিশপ্ত দোকানটা দাউ দাউ করে জ্বলতে শুরু করল। আগুনের শিখাগুলো যেন আকাশের মেঘকে স্পর্শ করতে চাইছিল। আমি শুনতে পাচ্ছিলাম মালিকের সেই শেষ চিৎকার, তুমি ফিকশন থেকে বের হতে পারবে না। রিয়েলিটি বা বাস্তবতা বলে কিছুই নেই। আমি মাটিতে শুয়ে হাঁপাচ্ছিলাম। আমার সারা শরীর পুড়ে যাচ্ছিল, কিন্তু আমি অনুভব করতে পারলাম যে আমার ওপর থেকে সেই ভারী পাথরটা নেমে গেছে। আমি আমার কবজির দিকে তাকালাম। সেখানে সেই দুটো জড়িয়ে থাকা বৃত্তের চিহ্নটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছে। সকাল হলো, কুয়াশা কেটে গিয়ে শূন্য রকম, কিন্তু সেই রোদ যেন আজ অন্যরকম। আমি উঠে দাঁড়ালাম এবং সেই জ্বলন্ত দোকানের দিকে শেষবারের মতো তাকালাম। দোকানটা এখন শুধু ছাইয়ের স্তূপ, কিন্তু সেই ছাইয়ের স্তূপের মাঝে আমি একটা জিনিস দেখতে পেলাম। সেই ছোট কালো স্টিকারটা যা জানলায় লাগানো ছিল, সেটা আগুনের তাপেও পড়েনি। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে স্টিকারটা হাতে নিলাম। সেখানে লেখা ছিল, কল্পনা হলো গরিব মানুষের বাস্তবতা। কিন্তু তার নিচে এখন নতুন একটা লাইন যোগ হয়েছে। সেখানে লেখা আছে, আর মৃত্যু হলো লেখকের শেষ স্বাধীনতা। আমি স্টিকারটা মুচড়ে ফেলে দিলাম। আমি গলিটা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি জানি আমি আর কখনো কোনো পুরনো জিনিসের দোকানে পা রাখব না। আমি শহরের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। একটা সিসিটিভি ক্যামেরা যান্ত্রিকভাবে ঘুরে ঠিক আমার দিকে তাকালো। একটা লোক তার পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করল এবং আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসল। আমার বুকটা আবার কেঁপে উঠল। আমি কি আসলেই সেই চক্র থেকে বের হতে পেরেছি, নাকি আমি এখন অন্য কারো লেখা কোনো এক গল্পের নতুন অধ্যায়ে প্রবেশ করলাম? আমি আমার পকেটে হাত দিলাম। সেখানে আমি একটা ছোট ধাতব বস্তু খুঁজে পেলাম। সেটা বের করে আনতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমার হাতে তালুতে রাখা ছিল সেই দুটো জড়িয়ে থাকা বৃত্তের চিহ্নওয়ালা একটা সোনার আংটি, ঠিক সেই আংটিটা যা আমি সেই অভিজাত নারীটির হাতে দেখেছিলাম। আংটির ভেতরে খোদাই করে লেখা ছিল, গল্প কখনোই শেষ হয় না, শুধু চরিত্র বদলায়। সাইলেন্স বা নিস্তব্ধতা আবার আমাকে গ্রাস করতে শুরু করল। আমি বুঝতে পারলাম সেই দোকানটা হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই অভিশপ্ত শক্তিটা এখন আমার সাথে আছে। আমি যেখানেই যাই না কেন, তারা সব সময় দেখবে। তারা সব সময় আমার প্রতিটি পদক্ষেপ লিখে রাখবে। আমি আকাশের দিকে তাকালাম। আকাশটা এখন পুরোপুরি পরিষ্কার, কিন্তু আমার মনে হলো সেই নীল আকাশের গায়েও যেন কেউ একজন সূক্ষ্মভাবে সেই দুটো বৃত্ত এঁকে দিয়েছে। আমি হাসব না কাঁদব বুঝতে পারলাম না, শুধু এটুকুই বুঝলাম, এই পৃথিবীতে ফিকশন আর রিয়েলিটি বা কল্পনা আর বাস্তবতার মাঝে কোনো দেওয়াল নেই। আমরা সবাই কোনো এক অদৃশ্য লাইব্রেরির তাকে সাজিয়ে রাখা এক একটা বই মাত্র। অন্ধকার এবার নেমে আসছে আমার মনের ভেতরে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু বন্ধ চোখের পাতাতেও আমি দেখতে পাচ্ছি সেই দুটো বৃত্ত। তারা ঘুরছে, তারা আমাকে ডাকছে, তারা বলছে, চলো তোমার গল্পের পরের পাতাটা উল্টানো যাক। আমি আবার সেই অশুভ হাসির শব্দ শুনতে পেলাম। এবার সেই শব্দটা আমার নিজের ভেতর থেকেই আসছিল। ডার্কনেস এবং সাইলেন্স এখন আমার একমাত্র বন্ধু। আমার যাত্রা হয়তো শেষ হয়েছে, কিন্তু আপনার যাত্রা কি কেবল শুরু হলো না? মনে রাখবেন, আপনার চারপাশের প্রতিটি পুরনো বস্তু হয়তো আপনার দিকে তাকিয়ে আছে। হয়তো আপনার ডায়েরির পাতায় কেউ একজন এখনই আপনার শেষ পরিণতির কথা লিখে ফেলছে। সাবধানে থেকো, কারণ তারা সব সময় দেখছে। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন।
এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।